ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছোট গল্প পুঁই মাচা এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম এবং দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তোমরা যারা এই দুটো পর্ব দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিও। এবার আসি তৃতীয় পর্বের পরের অংশটাতে। দেখো, বলেছে অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙ্গুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পতিয়া বলিল, মা, আমায় একটু। এখানে মেজ মেয়ের আমরা নাম পাচ্ছি পুটি। খেন্তি সূচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল। এই সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রইল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজে মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অর্থাৎ জেঠিমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। পৌষ পার্বণ এর আগে আমরা পড়েছি, এর আগে দ্বিতীয় পর্বে পড়েছি। পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ, পিঠে পুলির উৎসব চলছে। খেন্তির তার মা অন্নপূর্ণা এবং তার বোনদের সাথে নিয়ে বিভিন্ন পিঠে, রকমারি পিঠে কিন্তু তৈরি করছে। সেই সময়ে কথা উঠেছে খেন্তির যে জেঠিমা অনেকখানি দুধ নিয়েছে, বিভিন্ন ধরনের পিঠে হয়তো করবে সেই জন্য। তো এখানে রাঙা দিদির প্রসঙ্গ এসছে। রাঙা দিদি হলো খেন্তির জেঠিমার মেয়ে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোল, পুরি, মুক্তক্তি এসব হয়েছে। মুক্তক্তি কি? মুক্তক্তি হলো মুগ দিয়ে তৈরি এক ধরনের পিঠে, এটাকে বলা হয়ে থাকে মুক্তক্তি। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল, ক্ষীরের পুর নাকি হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। অর্থাৎ পিঠে কিন্তু পুড়ে গিয়েছে এখানে, ঠিক আছে? তো ওই জন্য এখানে পোড়া পোড়া কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারিকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। খেন্তি কিন্তু সামান্য সামান্য খাবারে বা অল্প খাবারেই কিন্তু সে সন্তুষ্টি হয়। তো
খেন্তি এক্ষেত্রে সামান্য নারকেল কোড়া পেয়েও মনে কিন্তু খুব আনন্দ পেয়েছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপূত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বরদিদি পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। এখান থেকে কিন্তু কোশ্চিন আসবে যে অন্নপূর্ণা পিঠে কতটি খেয়েছে। 18-19 খানা ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা খেয়ে নিয়েছে পিঠে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অর্থাৎ সম্মতিসূচক বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ, আমি খেতে প্রস্তুত। এইভাবে ঘাড় নাড়িয়ে খেন্তি কিন্তু জবাবটা দিল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাইয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক মুখ দেব, অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে মা অন্নপূর্ণা কিন্তু খেন্তির প্রশংসা করছে এবং খেন্তি কিন্তু শান্ত স্বভাবের মেয়ে। তাকে যতই বকাঝকা বা মারধর করা হোক না কেন, সে কিন্তু প্রতিবাদ করে না বা তর্ক বিতর্কতে জড়ায় না। বৈশাখ মাসের প্রথমে সয়াহরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। এরপর এই প্যারা থেকে খেন্তির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। অর্থাৎ দ্বিতীয় পক্ষের যে পাত্রের সাথে বৈশাখ মাসে খেন্তির বিয়ে হলো এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে। ঘটকালি বলতে বোঝায় যে বিয়ের ঠিকঠাক করে দেয়। তো সেই পাত্রটি কিন্তু বেশ ব্যবসায়ী এবং সে শহরের বাসিন্দা। চুন, সিলেট অর্থাৎ সিমেন্ট, ইট এসবের কিন্তু ব্যবসা রয়েছে। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলে। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিন্তু বলিতে পারিলেন না। বিয়ের সময় যা হয়, পাত্রীকে কন্যাকে বিবাহ দেওয়ার সময় বা বিদায়ের সময় কিন্তু সমস্ত গোটা পরিবারের চোখে জল কিন্তু আসে। তো এক্ষেত্রে অন্নপূর্ণারও কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। বেহারা হচ্ছে যারা বহন করত, পালকি যারা বহন করত তাদেরকে বলা হতো বেহারা।
অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। অর্থাৎ খেন্তির মা অন্নপূর্ণা কিন্তু সহজে তার মেয়েকে বিদায় করতে চায়নি। তাই তার বুক মনকষ্টে ভেঙে পড়ছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাইবার সময়ে খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। বৈশাখে বিয়ে হয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ়, এই 2 মাস পর খেন্তি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার জন্য একটা ইচ্ছা প্রকাশ করেছিল। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তো বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী ললাভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোণাটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সয়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছে না। সয়হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ও রকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? এখানে খেন্তির কথা আলোচনা করছে সয়হরি তার প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। তালপাতার চাটাই অর্থাৎ তালপাতা দিয়ে তৈরি মাদুর টাইপের একটা আসন বিশেষ, এটা হলো তালপাতার চাটাই। অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু খেন্তির বিয়ের 1 বছর পার হয়ে গিয়েছে। খেন্তির বিয়ের 1 বছর পার হয়ে গিয়েছে এবং এ প্রসঙ্গে বলে রাখি, খেন্তি কিন্তু বিয়ে হয় বৈশাখ মাসে, মারা যায় ফাল্গুন মাসে। বিবাহের পর মাত্র 10 মাস খেন্তি বেঁচে ছিল। এর ঠিক 1 বছর পরের ঘটনা। এই অংশে সয়হরি তার প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে খেন্তি সম্পর্কে স্মৃতিচারণ কিন্তু করছে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সত্য, আর তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? এখানে খেন্তির মৃত্যুর প্রসঙ্গ কিন্তু আসছে। সয়হরি হুকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। বসন্ত একটা রোগের নাম। বসন্ত হয়েছিল শুনলাম। গুটি বসন্ত আগে যখনই হতো তখন কিন্তু মানুষ মারা যেত। তো গুটি বসন্তের টিকা কিন্তু আবিষ্কারের পর সেই রোগটা সারানো কিন্তু সম্ভব হয়েছে। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই
পাঠাতে চায় না। অর্থাৎ মেয়ের খেন্তির বিবাহের পর শ্বশুরবাড়ির লোকজন খেন্তিকে কিন্তু বাপের বাড়িতে পাঠাতে চাইতো না। আক্ষেপ করে বিষ্ণু সরকারকে সহায় হরি এই কথাগুলো বলছে। 250 আন্দাজ টাকা বাকি ছিল, অর্থাৎ এখানে পণ প্রথার কথা আসছে। পণের 250 টাকা বাকি ছিল বলে শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়িতে কিন্তু পাঠাতে চাইতো না। বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। এই কথাটা কিন্তু বিষ্ণু সরকার বলেছে সহায়হরিকে, মাথায় রাখবে। এবার সহায়হরি উত্তর দিচ্ছে, তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকা কম হবে না, ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে উঠালে ছোট লোকের মেয়ের মতন চলে, হাওয়াতে ঘরের মতো খায়, আরও কত কি। অর্থাৎ খেন্তিকে এক সময় প্রচুর গাল খেতে হয়েছিল শ্বশুরবাড়ির লোকজনের কাছে। এখানে হাতে শব্দের অর্থ হলো যে অত্যন্ত লোভী বা ভাতের জন্য যে বেশি ব্যাকুল, তাকে বলা হয়ে থাকে হাওয়াতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে, ফেলে থাকতে পারতাম না, বুঝলে। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করিলেই এমন হয়, যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। অর্থাৎ পৌষ মাসে কিন্তু খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। পৌষ মাসে তার বাবা সহায়হরি তার মেয়েকে দেখতে এসেছিল শ্বশুরবাড়িতে দেখতে এসেও সহায়হরিকে কিন্তু কটু কথা শুনতে হয়েছিল শ্বশুরবাড়ির লোকজনের কাছে। পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায়হরি শুদ্ধ স্বরে হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে সহায়হরি কিন্তু একসময় বড়লোক পরিবারের বা সম্ভ্রান্ত পরিবারের কিন্তু সদস্য ছিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। অর্থাৎ পৌষ মাসে সহায়হরি তার মেয়েকে দেখতে যায়, পৌষ, মাঘ, ফাল্গুন, অর্থাৎ তার ঠিক 2 মাস পরে কিন্তু খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি না। এমনই চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ বিয়েতে যে সমস্ত গয়নাগাটি খেন্তি পেয়েছিল সেই তার গায়ের সমস্ত গয়নাগুলো খুলে রেখে দিয়ে খেন্তিকে কিন্তু সেই কালীঘাটে পাঠিয়ে দেওয়া হয়েছিল বসন্ত রোগে আক্রান্ত যখন হয় ঠিক সেই সময়। না, এমনই চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চল যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। পিঁপড়ের টোপ
পিঁপড়ের টোপে মুড়ির চার, অর্থাৎ এখানে মাছ ধরার প্রসঙ্গ কিন্তু আসছে। আগে যখন গ্রামগঞ্জে মাছ টাছ ধরতো ছিপে করে, তখন কিন্তু পিঁপড়ের টোপ অর্থাৎ পিঁপড়ের বাসাগুলো মুড়ি টুড়ি দিয়ে একটা খাবারের টোপ মাছের জন্য প্রস্তুত করা হতো, এখানে সেটাই বলা হচ্ছে। তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এইরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। সরু চাকলি কি? সরু চাকলি হলো চালের গুড় এবং কলাইয়ের ডাল দিয়ে তৈরি একটা পিঠে, এটাকে বলা হয়ে থাকে সরু চাকলি। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। শীতকাল, আগুন পোহাচ্ছে তারা দুজনে মিলে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। পুটি হঠাৎ করে বলে উঠল, রাধির দোলায় কোথায় ঝুলছে? রাধির দোলা, এখানে দোলাই বলতে বোঝাচ্ছে রাধির কাপড়ের একটা অংশ। আগুন পোয়াচ্ছে, আগুন লেগে কাপড়ের অংশে অর্থাৎ আঁচলে আগুন লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পুটি এই কথাটা তখন চিল্লিয়ে কথাটা বলছে, চিৎকার করে কথাটা বলছে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও তো প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সারা ষষ্ঠী অর্থাৎ গ্রামীণ বা আঞ্চলিক উপভাষায় যে শ্যাওড়া গাছ, সেই শ্যাওড়া গাছকে বলা হয়ে থাকে সারা গাছ। গ্রামগঞ্জে একটা সংস্কার প্রচলিত রয়েছে, যখন কারো বাড়িতে প্রথম পিঠে তৈরি হয়, সেই পিঠেটা ষষ্ঠী দেবীকে উৎসর্গ করা হয়। এটা একটা লোক সংস্কার। তো কিছু কিছু গ্রামে কিন্তু এই সংস্কারটি আজও বিশেষভাবে প্রচলিত রয়েছে। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচার লতানো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রইয়াছে। তেলাকুচা লতা জঙ্গলে দেখতে পাওয়া যায়, লতানো গাছ হয় এবং এর ফল অনেকটা পটলের মতন দেখতে হয়। যখন পেকে যায় তখন লালচে কালারের হয় এবং টিয়া পাখি খেতে কিন্তু এই ফলটা খুব ভালোবাসে। তেলাকুচার ফল কিন্তু টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। যাই হোক, তো পরের অংশে আসি। পুটি ও রাধি খিড়কি দৌড় খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইয়া পুটি পিঠেখানা জোর করিয়া হুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিদিকে নির্জন বাসবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি এবং রাধি সারা ষষ্ঠীকে পিঠে দিতে গিয়ে শিয়ালের আওয়াজ টাওয়াজ পেয়েছে এবং ভয় পেয়ে, আর তার পাশাপাশি ছিল ঘন বাসবনের নির্জনতা, সমস্ত কিছু মিলিয়ে ভয় পেয়ে তারা তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেয়। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে।
রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে, অর্থাৎ ক্ষীণ অল্প হয়ে পড়ছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। এখানে গল্পের কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা মোচড় দিয়েছে, একটা ইমোশনাল আনার চেষ্টা করেছে ব্যাপারটাকে। পুটির হঠাৎ করে মনে পড়ে গেছে তার খেন্তি দিদির কথা, যে পিঠে খেতে ভালোবাসত, ভোজন রসিক ছিল, ভোজন পটু ছিল। দিদির কথা মনে পড়ে গেছে এখানে। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোতা পুঁই গাছটির মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।